স্পর্শী চোখগুলো ছোট ছোট করে বলল, ঠিক আছে, আমি আব্বুকে বলবো তুই পাভেল শিকদারকে ডেকে ডেকে হাই বলেছিলি, যে কিনা আমাদের শত্রু। খেপে গেল আরশি। বলল, তো কি হয়েছে? উনি কি আমার কোনো ক্ষতি করেছে? বরং তোমার ওই এমপির থেকে আমাকে ছাড়াইয়া সাবারি দিয়ে আসছে। থমকে তাকালো স্পর্শী। আরশির দিকে তাকিয়ে বলল, এই এক মিনিট, আমার এমপি মানে কি মিন করতে চাইছিস? আরশি ছুটে বাড়ির রাস্তায় দিকে গেল। বলল, তুমি আব্বুকে আমার নামে কিছু বললে, আমিও আব্বুকে বলে দিব তুমি ওই এমপির সাথে প্রেম করো। স্তব্ধ হয়ে গেল স্পর্শী। সে আর ওই এমপি, তাও আবার প্রেম, এটা কি আদৌ সম্ভব? পরন্ত বিকেল, পশ্চিম আকাশের সূর্য অস্তমিত হয়ে তার স্থানে উদয় হয়েছে লাল কুসুমের আভা। সেই আস্তরণের প্রভাবে পৃথিবীর রূপ হয়েছে ঈষৎ আরক্তিম। আর সে ভিতরের রাস্তায় ছুটছে। স্পর্শীকে ভয় পেয়ে দৌড়ালেও ঝগড়া করতে মোটেও পিছু পা হচ্ছে না। হতাশ হলো স্পর্শী। বোনকে বকতে বকতে নিজেও গেল পিছু পিছু। ভারাক্রান্ত মন নিয়ে ড্রয়িং রুমে ঢুকলো আরশি। মনটা ভীষণ খারাপ হয়ে গেছে তার। যদি জানতো এমন কিছু হবে তাহলে কোশমিন কালেও সে বাড়ির বাইরে বের হতো না। ইস, ক্রাশের সামনে প্রেস্টিজটা একদম পাঞ্চার হয়ে গেল। মুখখান থেকে অন্ধকার করে রুমের মধ্যে ঢুকতেই পিপাসা এগিয়ে এলো। আজ একদিন যাবৎ মেয়েদের সাথেই ঘুমায় সে। তাদের বাবার সাথে কথা তো দূর, সামনে যেতেও লজ্জা পায়। আর শামসুল সর্দারও যথাসাধ্য এড়িয়ে চলে তাকে। আরশির গায়ে হাত দিয়ে বলল, ওমা, জ্বর উঠেছে নাকি? মুখটা এমন শুকনো কেন? আরশি ঠোঁট উল্টে ফেললো। মাকে জড়িয়ে ধরে নালিশ স্বরূপ বলল, তোমার মেয়ে আমাকে সারাদিন মারে। আজকে কতগুলো ছেলেদের সামনে বসে মেন রোডে দাঁড়িয়ে কিল মারছে। আমার কি লজ্জা করে না? দরজার সামনে দাঁড়িয়ে সবটা শুনল স্পর্শী, কিন্তু ভেতরে আর ঢুকলো না। এখন গেলে গাদাখানে কথা শোনাবে পিপাসা। এর থেকে বাবার ঘর শ্রেয়। আলতো পায়ে সিঁড়ি বেয়ে উঠে গেল দোতলায়। বাবার ঘরের একপাশে বিশাল বইয়ের তাক। সেখান থেকে হুমায়ুন আহমেদের অপেক্ষা বইটি হাতে নিল। এই বইটা এর আগেও একবার পড়েছে স্পর্শী, কিন্তু তাও এক নতুন চিন্তাধারা তার অনুভূতিটাকে নতুন করে রাঙালো। বাবা নিশ্চয়ই গল্প পড়েছে মায়ের জন্য, হয়তো বইয়ের পাতায় খুঁজেছে প্রিয় মানুষের অনুপস্থিতিতে ঠিক কিভাবে অপেক্ষা করতে হয়। তবে বস্তুত পক্ষে সত্যি কথা বলতে গেলে এই বইটা তেমন পছন্দের নয় স্পর্শী। হুমায়ুন আহমেদের লেখা এই বইটাই হয়তো তাকে টানতে পারেনি। যতটা ধৈর্য নিয়ে লেখক বইটা শুরু করেছিলেন তার দ্বিগুণ গতিতে অতি ব্যস্ত হয়ে উপন্যাসেন। এই বইটার সবগুলো চরিত্র কেমন ধোঁয়াশা। সবচেয়ে অপছন্দের চরিত্র হচ্ছে সুরাইয়া। উপন্যাসে সুরাইয়াকে না পাগল চিহ্নিত করেছে আর না তো একজন স্বাভাবিক মানুষ। অত্যন্ত বিরক্তিকর এক মাকে সৃষ্টি করেছে হুমায়ুন আহমেদ। বাস্তবে এখন একজন পাগলও তার সন্তানকে আগলে রাখে, অথচ এই গল্পে তার উল্টো প্রকাশ হয়েছে। সবচেয়ে পছন্দের যদি কোনো চরিত্র থাকে সেটা হচ্ছে নায়িকা মিতু এবং বোনের চরিত্র। মুন্নি চরিত্রটাকে প্রথমে রহস্যময় করলেও পরবর্তীতে এটা নিয়ে খোলাসা করেনি। আবার ইমনের বাবার পরিণতিও খোলাসা করেনি। আদৌ সে মারা গেছে নাকি অন্য কোথাও বিয়ে করেছে এমনটা কিছুই ক্লিয়ার করা হয়নি। তার উপর শেষে গিয়ে ইমনের সাথে নাটকীয় এক স্মৃতিহীনতা ঘটিয়েছেন। মানে কি অদ্ভুত, কাউকেই চিনতে পারছে না শুধুমাত্র নায়িকা আর ছোট চাচা ছাড়া। বিরক্ত হলো স্পর্শী। রেখে দিল বই। এরপর খুঁজতে লাগলো নতুন বই। হাতের কাছে ধরা দিল প্রিয় একটা বই। সেটাকে নিয়ে পুনরায় খাটে গেল। ডুবে গেল সে বাউন্ডুলে ছন্নছাড়া হিমুর মধ্যে। প্রায় মিনিট খানেকের মধ্যে ভেসে উঠল আননোন নাম্বার। রিং বাজছে অনবরত। রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে পুরুষালী কণ্ঠে বলে উঠল, আরশিয়া সর্দার আছে? আমি ওর ক্লাস টিচার বলছি। বেশ কিছুদিন ধরে কলেজে মিসিং সে। ও কি অসুস্থ? স্পর্শী অবাক হয়ে নাম্বারের দিকে তাকিয়ে রইল। গলার এই স্বরটা পরিচিত হলেও ঠিক ধরতে পারল না। বলল, ও একটু অসুস্থই, কিন্তু আপনি আমার নাম্বার পেলেন কোথায়? কলেজ শিটে তো মায়ের নম্বর দেয়া ছিল। ঘাবড়ে গেল ওপাশের যুবক। বড্ড রিস্ক নিয়ে ফোন করেছে সে। আমতা আমতা কণ্ঠে নিজেকে যথাসম্ভব সামলে বলে উঠল, এটা আরশি নিজে দিয়েছে। ওর কাছে একটু দেওয়া যাবে? সামনে এক্সাম, নোটিশ দেওয়া হয়েছে। রুটিনও অলরেডি পাবলিশ করা হয়ে গেছে। ততটা মনোযোগ দিল না স্পর্শী। তার মন এখন উপন্যাসের পাতায়। ত্রস্ত পায়ে বইটাকে হাতে তুলে এগিয়ে গেল সিঁড়ির দিকে। জোর গলায় বলল, এই আরশি, তোর ফোন, টিচার কথা বলবে। ছুটে এলো আরশি। কিছুটা অবাকই হলো। তাকে কেন টিচার ফোন করবে? হাত বাড়িয়ে ফোনটা কানে নিতেই রুমে চলে গেল স্পর্শী। আরশি শান্ত গলায় বলল, হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওপাশ থেকে চাপা হাসির শব্দও পাওয়া গেল। এরপর গমগমে কণ্ঠে ভেসে আসলো, তোমার বোনের থেকে 100 হাত দূরে নিরাপদ জায়গায় গিয়ে দাঁড়াও। আমি টিচার নই, তোমার পাবেল ভাই।
উত্তেজনায় হার্ট ব্লক হওয়ার মতো অবস্থা আরশির। দু হাত দিয়ে মুখ চেপে ধরে অস্পষ্ট আর্তনাদ করলো, বলল, পাবেল ভাই, আপনি আপনি আপুর ফোনে কেন ফোন করেছেন? আল্লাহ, ও বুঝতে পারলে সুনামি বয়ে যাবে। আপনি মায়ের ফোন দিতেন, তাহলে তো আর কোথাও কোনো ভয় থাকতো না। ভ্রু কুচকে ফেলল পাভেল, আশাসনের সুরে বলল, গর্ধব, আমি তোমার মায়ের নাম্বার পাবো কোথায়? এই নাম্বারটাও তো ভাইয়ার ফোন থেকে অনেক কাঠ খড় পুড়িয়ে এনেছি। এই মুহূর্তে একদম ছাদের সিঁড়ির কাছে দাঁড়িয়ে আছে আরশি। কিছুক্ষণ পর পর নিচে তাকিয়ে অবস্থান বুঝে নিচ্ছে বাড়ির লোকজনের। ওপাশের কথার পরিপ্রেক্ষিতে বলল, আচ্ছা, আমি বলছি, আপনি লিখুন 0161795। লিখেছেন? ওপাশ থেকে হু কণ্ঠস্বর বেশি আসলো, সাথে সাথে জিজ্ঞাসা করলো, আচ্ছা, তখন ডাকছিলে কেন? কিছু বলতে চাইছিলে নাকি? ভাই সাথে ছিল, তাই শুনতে পারিনি। এখন বলো। হা হয়ে গেল আরশি। তার বিশ্বাসই হচ্ছে না পাভেল ভাই এতটা স্বাভাবিকভাবে তার সাথে কথা বলছে। কি জন্য ডেকেছিল সেটা জানতে চাইছে। আনন্দে চোখটা ঝাপসা হয়ে এলো। কোমল কণ্ঠে বলল, এমনি আপনাকে দেখে উত্তেজিত হয়ে গেছিলাম। আপুর সাথে ছিল, খেয়াল করিনি। কণ্ঠকে আরেকটু মধুর করলো পাভেল। মেয়ে পটাতে ওস্তাদ সে, আর এইটুকু মেয়ে সে পটাতে পারবে না এটা অসম্ভব। চিন্তিত কণ্ঠে বলল, কপালের সেলাই কবে খুলবে? ব্যথা কি কমেছে? ধুর, দেখে শুনে চলবে না তুমি? আহ, বসে পড়লো আরশি। প্রতিটা কথা যেন তার হৃদয়ে নতুন করে আরেক অনুভূতির জন্ম দিচ্ছে, যেটা পূর্বের অনুভূতি এগুলোকে আরো গাঢ় করছে। মুখ দিয়ে কথা বের হচ্ছে না আরশির, দম যেন অজানা এক আবেগে আটকে যাচ্ছে। প্রতিটা কথা যেন জড়িয়ে যাচ্ছে বারবার। ওপাশ থেকে কোনো সারা শব্দ না পেয়ে আয়েশ করে বসলো পাভেল। বুঝলো কাজ হয়ে গেছে, এবারে কথা বের করতে হবে। আদরে কণ্ঠে আবারও জিজ্ঞাসা করল, শোনো, তুমি কি তোমার আব্বুকে আমাদের ব্যাপারে বলেছিলা? শ্বাস আটকে গেল আরশি। কি বলবে সে? পাভেল কি তার সাথে প্রেম করছে? সে কি এই সম্পর্কের কথা আব্বুকে জানাতে বলছে? কিন্তু তাদের প্রেম হলো কখন? কেউ তো কাউকেই প্রপোজ করেনি এখনো। অবুঝ কণ্ঠে জিজ্ঞাসা করল। কি বলবো পাবেল ভাই? আশাহত হলো পাভেল। নাক মুখ খিচিয়ে গালি দিতে ইচ্ছে করছে। আজ ভাইয়ের জন্য এ বাচ্চা মেয়ের সাথে এত ঘ্যান ঘ্যান করতে হচ্ছে তার। আজ বিকালেও স্পর্শীকে যতটা রাগী অবস্থায় দেখলো, তাতে শিওর সে এখনো ভাইকে দেখতে পারে না। যে কোনো সময় ফাঁসিয়ে দিতে পারে ভেবেই এই কাজে অগ্রসর হয়েছে। নিজেকে যথাসম্ভব সামলে রেখে বলল, ওই যে তোমাকে কিডন্যাপ করেছিলাম, ওই ব্যাপারে বাড়িতে কি বলেছ? মুখখানা চুপসে গেল আরশির। সে কি না কি ভেবেছিল, আর কি হলো? মলিন কণ্ঠে বলল, না, এখনো বলিনি, তবে আপু হয়তো বাবাকে বলে দিবে। চমকে উঠল পাভেল, উত্তেজিত হয়ে বলল, এই, না না না, একদম না। দেখো আরশি, তুমি ভীষণ বুঝদার। দেখো, এই কথাগুলো যদি বাবাকে বলো তাহলে আবার ঝামেলা বাঁধবে। মারামারি, কাটাকাটি, এমনকি খুনোখুনি হয়ে যেতে পারে। কি দরকার এসবের? আমি তো ছেড়ে দিয়েছি তোমায়। আপুকে বুঝিয়ে বলবা, ওকে মাই গুড গার্ল? সম্মোহিত হওয়ার ন্যায় মাথা দুলিয়ে আরশি বলল। আচ্ছা। ত্রস্ত পায়ে রুমে ঢুকলো পরশ। নিত্যদিন ভাইকে ক্রমশ যন্ত্রণা দিতে থাকা পাভেলকে আর চুপচাপ রুমের মধ্যে ঘাপটি মেরে থাকতে দেখে সন্দেহ হলো। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই তড়িঘড়ি করে ফোন কাটলো পাভেল। ভ্রু কুচকালো পরশ। মুহূর্তেই ছো মেরে ফোন নিজের হাতে নিয়ে এলো। কল লিস্টে স্পর্শীর নাম্বার ভেসে উঠতেই চোয়াল শক্ত হয়ে গেল। কঠিন কণ্ঠে বলল, এটা ওই মেয়ের নাম্বার না? কি বলছিলি ফোনে? ঘাবড়ে গিয়ে দাঁত কেলিয়ে হেসে দিল পাভেল। ভাইয়ের দিকে তাকিয়ে সন্দেহী চোখে বলল, কি ব্যাপার, নাম্বারটা দেখি ঠুটস্থ। পুরবীর নামটাও তো তোর মনে থাকে না, অথচ এই মেয়ের ফোন নাম্বারটা মুখস্থ। আব্বুকে জানাবো নাকি? চোখ দিয়ে কটমট করে উঠল পরশ। পাভেলের কান টেনে ধরে বলল, কথা ঘুরাতে চাইছিস তাই না? সত্যি করে বল, এই মেয়ের সাথে কি কথা বলছিলি তুই? বললাম না ওদের এড়িয়ে চলতে। ঘাড় কাত করে ব্যথাতুর শব্দে করে নিজেকে ছাড়িয়ে নিল পাভেল। ভাইয়ের থেকে এক হাত দূরে পিছিয়ে বসলো। বালিশটাকে কোলে নিয়ে মুখভঙ্গি সিরিয়াস করলো। বলল, আমি কি ইচ্ছে করে কথা বলতেছি নাকি? তোর জন্যই তো বলতে হচ্ছে। কি দরকার ছিল হুট করে কিডন্যাপ করার? এবার যদি কোনোভাবে সর্দাররা জেনে যায় ওদের মেয়েকে কিডন্যাপ করেছিলি, তাহলে কি হবে একবার ভাবতে পারিস? বড় বড় আর্টিকেল ছাপা হবে তোর বিরুদ্ধে। আব্বুর মান সম্মান সব জানতে উঠবে। এরপর এরপর তুই এমপি কেন, প্রধানমন্ত্রী হলেও ঘর ছাড়া করতে দুবার ভাববে না। আমি চাই না আমার ভাইয়ের কেরিয়ার শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাক। পরশ মন দিয়ে শুনল। এরপর হেয়ালি করে বলল, বুঝলাম। তো এখন আপনি কি করতে চাইছেন?
ওই মেয়েটার কাছে ক্ষমা চাইতে? নাক ছিটকালো পাভেল, বলল, আরে ধুর, সেরকম কিছু না। ওর বড় বোন যতটা ডেঞ্জারাস, ছোট বোনটা ঠিক ততটাই নরম। ওকে বাগে নেওয়া খুব সহজ, তাই বোঝাচ্ছিলাম পটিয়ে পাটিয়ে, যাতে বাপের কাছে এসব কিছু না বলে, আর না তো বোনকে বলতে দেয়। পরশ উঠে দাঁড়ালো, হেয়ালি করে পুনরায় বলল, তোর কি মনে হয় ওরা তোর কথায় চুপ করে থাকবে? বলার হলে এতদিনে বলতো। তোর এত নাটক করতে হবে না, আমি বুঝে নেব। ফোনের নাম্বারটার দিকে তাকিয়ে রইল আরশি। মনের মধ্যে অজস্র রঙিন প্রজাপতিরা ডানা ঝাপটাচ্ছে। প্রাণটা অতি চঞ্চলতার বহিঃপ্রকাশ ঘটাতে চাইছে। ইচ্ছে হচ্ছে সারা বাড়ি ঘুরে ঘুরে নাচতে। এ কেমন অনুভূতি! ফোন হাতে বাবার রুমের সামনে যেতেই দেখলো দরজা ভেতর থেকে বন্ধ। আলতো টোকা মারতেই ভেতর থেকে থমথমে কণ্ঠে স্পর্শী বলল, এখন ফোন লাগবে না, নিয়ে যা সাথে, বিরক্ত করবি না আমায়। শুনতেই আনন্দে গতগত হয়ে উঠল আরশি। এক ছুটে নিজেদের রুমে গেল। বিছানায় শুয়ে উপর হয়ে ঢুকলো পাভেল ভাইয়ের আইডিতে। আলতো হাতে শাড়ির কুচিটা ঠিক করে নিল স্পর্শী। আজকে জীবনে প্রথম তার খুব করে রূপা হতেই ইচ্ছে করেছে। হিমবিহীন রূপা। উপন্যাসে হিমুর রূপাকে অপেক্ষা করালেও আজ স্পর্শী কোনো হিমুর প্রতিশ্রুতি ছাড়াই তাকে খুঁজে বেড়াবে। মায়ের পুরো আলমারি খুঁজে নীল রঙের শাড়ি পেল না। শেষমেশ হাফ সিল্কের একটা অফ হোয়াইট কালারের শাড়ি পেল। কালো একটা ব্লাউজের সাথে ছটপট পরে নিল। গাজরা নেই, বাস্তবিকভাবে আজ অবধি কখনো শাড়ি পরেছে কিনা মনে নেই স্পর্শের। হয়তো সাধ্য থাকলেও কখনো স্বাদ জাগেনি, আর না তো সময় পেয়েছে। হালকা সাজে চুলগুলো ছেড়ে দিয়ে বড় দুল পরে নিল। ব্যাস হয়ে গেছে তার সাজ। চোখে কাজল দিয়ে লাস্ট ফিনিশিংটা করতেই দরজা খুলে পা সবার অগোচরে বের হলো। আরশি রুমে আছে, মা মেজো কাকির সাথেই রান্নাঘরে। ছোট কাকি নিজের রুমে বসে আছে। বাদ বাকি বাড়ির ছেলেরা কেউই এখনো ফেরেনি। পা টিপে সবার গতিবিধিকে একবার নজরে এনে আলগোছে সদর দরজা দিয়ে বের হয়ে গেল। গেটের সামনে মধ্যবয়স্ক দারোয়ান বসে আছে। সে অবাক হয়ে তাকিয়ে রইল। পাত্তা দিল না স্পর্শী। গুনগুন করে গান গাইতে গাইতে গেট পেরিয়ে রাস্তায় বের হলো। কি অদ্ভুত জীবনটা! এই তো কিছুদিন আগেই এই সময়টা সে ওই কোলাহলপূর্ণ যানবাহনে চড়ে বাড়ি ফিরত টিউশনি শেষ করে। কতই না অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটত, কখনো প্রতিবাদ তো কখনো সবার আড়ালে অশ্রু বিসর্জন। আহ, মনে পড়লেই কেমন কেঁপে ওঠে শরীর। অথচ আজ সে মুক্ত পাখির মতো। তার একটা বাসা রয়েছে এই অচেনা অঞ্চলে। এত রাতে সারাটা সময় থাকলেও ভয় নেই, কেননা তার রক্ষক রয়েছে। গায়ে আঁচড় পড়ার আগেই তাকে বিপদমুক্ত করবে তারা। মৃদু বাতাসের সাথে তাল মিলিয়ে আঁচল ওড়াচ্ছে স্পর্শী। আলতো পায়ে হেঁটে এগিয়ে যাচ্ছে মেন রাস্তার দিকে। ওখানকার ধান ক্ষেতের সামনে দাঁড়ালে প্রাণ জুড়িয়ে যায়। বাতাসের দমকা হাওয়ার তীব্রতা অন্তরস্থল ছুঁয়ে যায়। রাস্তার দুপাশে কিছুটা ব্যবধানের পরপর ল্যাম্পপোস্ট লাগানো, আর আলোয় অনেকটাই অন্ধকার সরে আলোকিত হয়েছে প্রকৃতি। স্পর্শে হাঁটতে লাগলো ধীর পায়ে। নিস্তব্ধ রাত। এখান থেকে সদর খানিকটা দূরে। বিপরীত দিক থেকে একটা বাইক এগিয়ে আসছে। দুজন পরিপূর্ণ যুবক বসে আছে তাতে। হাই স্পিডে চালানো বাইকটা হুট করেই থামিয়ে দিল সুজন দেওয়ান। পেছনে থাকা রকিব থমকে গেল সামনে তাকিয়ে। দূরেই একটা ছায়া আলতো পায়ে হেঁটে যাচ্ছে। সাদা শাড়ির আস্তরণ, হাঁটু অবধি চুলগুলো দেখতেই গলা শুকিয়ে গেল তার। আমতা আমতা করে সুজন ভাই, ওটা কি সামনে? দেখে তো পেতনি মনে হচ্ছে। সুজন কিছুক্ষণ ভাবল। তার নিজেরও সন্দেহ হচ্ছে, কিন্তু ঘাবড়ালো না। রকিবের উদ্দেশ্যে বলল, সিগারেট আছে না সাথে? দুইটা জ্বালা, আর ভয় পাইস না। এমন কিছু হইলে আস্তে কইরা কাছে গিয়া গাড়িটা জোরে টান দিব। মাথা নাড়ল রকিব। পকেট থেকে সিগারেট বের করে জ্বালিয়ে একটা সুজন এবং অন্যটা নিজের মুখে নিল। এরপর ধীর গতিতে বাইক চালাতে শুরু করলো সুজন। মানবীটার কাছে যেতেই টের পেল স্পর্শী। গাড়ির উপস্থিতি টের পেয়ে পেছনে ফিরল। এরপর রাস্তার মাঝখান থেকে সরে গেল কিছুটা সাইডে। থমকে গেল সুজন। বাইকের গতি আর কমালো। এক ধ্যানে তাকিয়ে রইল স্পর্শীর দিকে। রকিবের উদ্দেশ্যে নিচু স্বরে বলল, মামা, ছবি তুলতে পারলে 1000 টাকা তোর। বুঝতে পারে না যেন। দ্রুতই ক্যামেরা বের করলো রকিব। স্পর্শী আলতো পায়ে হাঁটছে আর বাইকও তার সাথে তাল মিলিয়ে মিলিয়ে চলছে। ব্যাপারটা বুঝতেই দাঁড়িয়ে পড়লো সুজনের দিকে তাকিয়ে বলল, সমস্যা কি আপনার? যাচ্ছেন না কেন? কথা বলতে গিয়ে গলাটা পরিষ্কার করে নিল সুজন। এরপর বলল, আমি যেটা ভাবছি সেটাই ঠিক। ভ্রু কুচকে তাকালো স্পর্শী। বলল, তা আপনি কি ভেবেছেন? এক হাত দিয়ে মাথা চুলকে সুজন বলল, পিছন থেকে দেখছি, ভাবছি কোনো মানুষ হবা না তুমি। সামন দিয়া দেখা প্রণ পাইলাম তুমি যে পড়ি। হাসলো স্পর্শী। বলল, আপনি কি জানেন আপনি ফ্লার্টিং লেভেলের খুব কাঁচা? এভাবে মেয়ে পটানোর চেষ্টা করলে তো মেয়েরা পটে।
মেয়েরা পড়বে না, নতুন কিছু ইউজ করুন, আপডেট হন। ওকে। বলেই উল্টো ঘুরে হাঁটল। সুজন পিছু নিতে গিয়েও গেল না, রকিবের উদ্দেশ্যে বলল। ছবি তুলছিস? ফোনটা হাতে দিল রকিব। লুকিয়ে তোলার কারণে খুব বেশি সুন্দর হয়নি, কিছুটা ধোঁয়াশা উঠেছে, কিন্তু এতেই খুশি সুজন। বাইক চালিয়ে যেতে যেতে বলল। খোঁজ নিস তো মেয়েটাকে। স্পর্শী এবার উল্টো পথে হাঁটতে শুরু করলো। এখানে বই আনিনি, ফলস্বরূপ একা ভালো লাগছে না বাড়িতে। রাস্তার এক কোণ দিয়ে ধান ক্ষেতের পাশে গেল। অনেকটাই শুকনো মাটি, বাতাস আসছে খুব জোরালোভাবে। বসে পড়ল সেখানে। মিনিট খানেকের মধ্যে রাতের দ্বিতীয় বাইকটা থামলো। নিশ্চয়ই কিছুক্ষণ আগের সেই ছেলেটি আবারও আসছে। বিরক্ত হলো স্পর্শী। পিছু ফিরে তাকাতেই দেখলো শোভম নেমে এদিকেই আসছে। শাড়ির আঁচল গুছিয়ে তড়িঘড়ি করে উঠল স্পর্শী। ইতিমধ্যে কপালের মাঝখানটায় সরু ভাঁজ পড়েছে শোভমের। থমথমে কণ্ঠে জিজ্ঞেস করলো, এখানে কি করছো তুমি? স্পর্শী অবাক হলো। এই প্রথম হয়তো শোভম ভাই তার সাথে কথা বলেছে। অদ্ভুত এক ভালো লাগার ছেয়ে গেল। আলতো হাসার চেষ্টা করে বলল, এই তো একটু ঘুরতে বের হলাম। কপালের ভাঁজগুলো আরো জোরালো হলো শোভমের। গম্ভীর মুখে বলল, এটা ঢাকা নয়, সেটা বুঝে শুনে চলাফেরা করবে। এত রাতে পাগলেও শাড়ি পরে ঘুরতে বের হয় না। আশেপাশের লোকজন দেখলে ভাববে বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে এসেছো, বুঝেছো? আলতো পায়ে সামনের দিকে হাঁটা শুরু করলো স্পর্শী। খামখেয়ালি কণ্ঠে বলল, আশেপাশের লোকজন কে কি বললো না বললো সেটা আমার দেখার বিষয় না ভাইয়া। ইচ্ছে করেছে শাড়ি পরেছি, আবার ভালো লেগেছে ঘুরতে বেরিয়েছি, এতে তাদের কি? ঠোঁট দুটো গোল করে নিঃশ্বাস ছাড়লো শোভাম। বোনের পিছু পিছু হেঁটে উঠে গেল রাস্তায়। বলল, এখানে আশেপাশে নেশাখোর ছেলেপেলের অভাব নেই। এভাবে একা একা বের হওয়া মোটেও সেফ নয়। এটা বোঝার যথেষ্ট ক্ষমতা তোমার আছে, তারপরেও ভয় হয় না। বাইকে ওঠো। স্পর্শী উঠল। এর মধ্যে বাইক স্টার্ট করলো শোভাম। ভাইয়ের প্রশ্নের উত্তরে বলল, আমি কাউকে ভয় পাই না। হাসলো শোভাম, কিন্তু স্পর্শীর অগোচরে। আজ দুপুরের দিকে ছাদের দরজায় তেলাপোকা দেখে আর ছাদে যায়নি সে। দরজা না খুলেই চলে এসেছে। সেই মেয়ে বলছে ভয় পায় না। হেয়ালি করে বলল, নিজেকে বাহাদুর ভাবো নাকি? স্পর্শী ভাবলো কিছুক্ষণ। কেমন জানি এক ভালো লাগা কাজ করছে ভাইয়ের সাথে কথা বলতে। না চাইতেও কেমন ন্যাকামি করে কথাগুলো বলছে সে। আশ্চর্য, কি এক অদ্ভুত পরিবর্তন। বাপ ভাইয়ের সাথে কথা বলতে গেলেই সে আদুরে ন্যাকা হয়ে যাচ্ছে। অনেকক্ষণ ভেবে চিনতে বলল, না, বাহাদুর কেন হতে যাব? বাহাদুর তো হয় ছেলেরা। আচ্ছা, বাহাদুরের ফিমেল ভার্সন কি ভাইয়া? শোভাম বাইক চালাতে চালাতে বলল, জানি না তো, নেই মনে হচ্ছে। গেটের সামনে এসে গেছে বাইক। থামতেই নেমে গেল স্পর্শী। শোভাম বাইক ধরে সামনে এগোতে লাগলো। ভাইয়ের পেছন পেছন যেতে যেতে বলল, তাহলে আমি বাহাদুরের বউ হব, অত্যন্ত সাহসী যাকে বলে। মুহূর্তেই গেট বন্ধ করতে করতে দারোয়ান মুখ চেপে হেসে দিল। ভ্রু কুচকে ফেলল স্পর্শী। ইতিমধ্যে হাঁটতে হাঁটতে গ্যারেজের কাছে এসে গেছে তারা। স্পর্শী শোভামের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, দারোয়ান কাকা অমন করে হাসলো কেন? শোভাম থামলো। স্পর্শীর দিকে তাকিয়ে ঠোঁট চেপে বলল, চাচা হাসছেন কারণ ওনার নাম বাহাদুর। বাকরুদ্ধ হয়ে গেল স্পর্শী। এক ধ্যানে তাকিয়ে রইল গেটের দিকে। সর্বনাশ! নিস্তব্ধ পরিবেশ। মুহূর্তের ব্যবধানে দাপটের সাথে আসা হিমেল সতেজ হাওয়াগুলো দেয়ালের সাথে সজোরে ধাক্কা খেয়ে জানালার ফাঁক দিয়ে রুমে ঢুকছে। ঘুমন্ত স্পর্শের শরীরকে করে দিচ্ছে আরো শীতল। সোজা থাকা পা দুটোকে আরেকটু ভাঁজ করে গুটিসুটি দিয়ে শুলো। মুষলধারে বৃষ্টি পড়ছে। বড় বড় ফোঁটাগুলোর মাঝখানে পাথরাকৃতি শিলা পড়ছে। ফলস্বরূপ হিম হয়ে এলো স্পর্শী শরীর। কিন্তু অদ্ভুত, তাকে কেউ গায়ে একটা চাদর জড়িয়ে দিচ্ছে না। এই কনকনে ঠান্ডার মধ্যে চিংড়ি মাছের ন্যায় বেঁকা হয়ে শুয়ে রইল। মুহূর্তে এই বৃষ্টির ছাট মাথায় নিয়ে রুমে ঢুকলো শামসুল। সবাই ড্রয়িং রুমে আছে, অথচ স্পর্শিনী। মেয়ের বিছানার কাছে যেতেই চমকে উঠল। গায়ে হাত দিতেই চোয়াল শক্ত হয়ে এলো। দরজার কাছে গিয়ে কণ্ঠস্বর উচ্চে উঠিয়ে বলল, মেয়েটা এই ঠান্ডার মধ্যে কাঁপছে, এর মধ্যে কেউ একটা কাঁথা গায়ে দিয়ে দাও। নাকি গায়ে লাগছে না কারো? আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি গত 19টা বছর আমার মেয়ে দুটোর দিক কতটা কষ্টে ছিল। এভাবে না খেয়ে না নিয়ে ঠান্ডার মধ্যে পড়ে থাকলেও কেউ খেয়াল করেনি। বলে আবারও ভেতরে চলে এলো। সোনালি পিপাসার দিকে তাকিয়ে ঠোঁট টিপে হাসলো। কথাগুলো যে পিপাসাকেই বলেছে সে ব্যাপারটা নিশ্চিত তারা। পিপাসা নড়ে চড়ে উঠল, গলায় জোর এনে বলল, আমি তো এই 19টা বছর পেলে পুষে বড় করছি। এখন তো যার মেয়ে তার কাছে এনে দিচ্ছি, সেই পালুক, সেই খেয়াল করুক মেয়ের দিকে। আমি একটু বিশ্রাম নেই একদিন। কানে গেল না শামসুলের। মেয়ের কাছে বসে আদরে গলায় ডেকে বলল,
মামনি ওঠো, খাবে না তুমি? দেখি ওঠো তো। নড়ে চড়ে বসলো স্পর্শে। বাবার চিৎকারেই ঘুম ভেঙে গেছিল, কিন্তু চোখ বন্ধ করেছিল এতক্ষণ। অলসতা কাটিয়ে বাবার দিকে চেয়ে বলল, আব্বু আমি এখন ঘুমাবো, তুমি যাও খেয়ে নাও।